সূচনা পর্ব। হৃদয়ে লিখেছি তোমারই নাম। নুসরাত জাহান বৃষ্টি। পর্ব 2। জাহিনের গাড়ি পার্টি অফিসের সামনে এসে থামল। গেটের বাইরে থেকে বুঝতে পারছে ভেতরের পরিবেশ বড্ড রমরমা হয়ে আছে। এত গাড়ি, এত মানুষ এখানে কেন সেটা বুঝতে পারছে না জাহিন। দারোয়ান জাহিনের গাড়ি দেখে গেট খুলে দেওয়ার সাথে সাথে জাহিন ভেতরে প্রবেশ করে। পার্টি অফিসের খোলা জায়গার চারিদিক বাউন্ডারি দেওয়া। জাহিন গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে অন্য গাড়িগুলা পর্যবেক্ষণ করে বুঝতে পারল এই গাড়িগুলা মেয়রের গাড়ি। জাহিনকে দেখে তার দলের ছেলেরা এগিয়ে এলো। ছেলেগুলার মাঝে রাসেল নামের ছেলেটি বলল, ভাই মেয়র খলিল তালুকদার এসেছেন। জাহিন হাঁটা অবস্থায় চোখে মুখে কঠিনত্ব রেখে বলে, হঠাৎ এখানে আসার কারণ কি? জানি না ভাই, আমাকে আগে ইনফর্ম করিস কেন উনি যে এখানে এসেছেন? মাসুম বলে, করেছিলাম ভাই, কিন্তু আপনি ফোন ধরেননি। জাহিন আর কথা বাড়ায় না। তার ফোন সাইলেন্ট থাকার কারণে ধরতে পারিনি কল। জাহিন পার্টি অফিসের বারান্দায় আসতেই মাসুম বলে, ভাই আপনার কেবিনে আছেন মেয়র সাহেব। জাহিন সোজা নিজের কেবিনে চলে যায়। কেবিনে ঢুকতেই দেখে খলিল তালুকদার সোফায় বসে পায়ের উপর পা তুলে আয়েশ করে মনের সুখে চা পান করছেন। মনে হচ্ছে যেন চা নয় অমৃত পান করছেন। জাহিন খলিল তালুকদারকে দেখে চোয়াল শক্ত করে নেয়। খলিল তালুকদার কারো উপস্থিতি বুঝতে পেরে দরজার দিকে তাকিয়ে জাহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি রেখে বলেন, আরে জাহিন যে, এসো এসো, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। খলিল তালুকদারের কথায় মনে হচ্ছে যেন জাহিনের অফিসে উনি নয়, জাহিন ওনার অফিসে এসেছে। জাহিন কিছু না বলে সোজা নিজের ডেস্কে গিয়ে চেয়ারে বসে পড়ে। খলিল তালুকদার ভেবেছিলেন হয়তো জাহিন তার সাথে সোফায় বসবে, কিন্তু জাহিনকে এমনটা করতে দেখে খলিল তালুকদার হাসি হাসি মুখে বলেন, ও আচ্ছা, ওখানে আরাম করে বসবে তাই তো? ঠিক আছে, আরাম করে বসো, আমি বরং তোমার সামনের চেয়ারে এসে বসছি যেহেতু এটা তোমার অফিস। খলিল তালুকদার উঠে চেয়ারে বসতে যাবেন, সাথে সাথে জাহিন গম্ভীর গলায় বলে, এখানে আসার কারণটা জানতে পারি কি? খলিল তালুকদার পায়ের উপরে পা তুলে বসে না জানার ভান ধরে বলেন, নিউজে দেখলাম তোমার নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি নাকি গুজব? জাহিন বুঝতে পারছে খলিল তালুকদার ইচ্ছে করে তার সাথে এমন আচরণ করছে তাকে বিভ্রান্ত করার জন্য। জাহিন আগের ন্যায় বলে, সত্যি আমার বিয়ে হয়েছে। খলিল তালুকদার মাথা উপর নিচ করে বলেন, ও আচ্ছা আচ্ছা, এটা জানার জন্য কি এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছেন? এই না না, তোমাকে নতুন জীবনে পা রাখার জন্য অভিনন্দন জানাতে এসেছি। এমন সময় খলিল তালুকদারের ফোন বেজে উঠে। ফোনটা কানে ধরে বলেন, ভেতরে নিয়ে আসো। কথাটা বলার সাথে সাথে একটা ছেলে 5 কার্টুন মিষ্টির প্যাকেট নিয়ে ভেতরে ঢুকল। জাহিন সরু চোখে তাকিয়ে খলিল তালুকদারের কার্যকলাপগুলা দেখছে। ছেলেটা মিষ্টির প্যাকেটগুলা টেবিলের উপরে রেখে চলে যায়। জাহিন মিষ্টির প্যাকেটগুলার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আর ভরাট গলায় বলে, এগুলা কি? খলিল তালুকদার ঠোঁটের কোণে হাসি রেখে বলেন, মিষ্টি। 5টা প্যাকেটের ভেতরে 5 রকমের মিষ্টি আছে, তাও আবার দামি দামি মিষ্টি সবগুলা। তোমার বিয়ের খবর শুনে তো আর খালি হাতে আসা যায় না, আর আবার তো 3 মাস পরে মিষ্টি নিয়ে তোমার কাছে হাজির হতেই হবে। জাহিন তীক্ষ্ণ চাউনি দিল খলিল তালুকদারের দিকে আর বলল, আর 3 মাস পরে কিসের জন্য মিষ্টি নিয়ে আসতে হবে? 3 বারের মতো মেয়র পদে বিজয়ী হওয়ার মিষ্টি। জাহিন নিঃশব্দে হেসে পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলে, এবারের মিষ্টিটা হয়তো আপনি খাওয়াতে পারবেন না মেয়র সাহেব। জাহিনের কথাটা শুনে খলিল তালুকদারের চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু ঠোঁটের কোণে হাসি রেখে বলে, জ্যোতিষী হলে কবে থেকে তুমি জাহিন? এতদিন জেনে এসেছি তুমি নেতা, এখন দেখা যাচ্ছে জ্যোতিষীর খাতায় নাম লিখিয়ে ফেলছ। জাহিন পেপার ওয়েটটা থামিয়ে বাঁকা হেসে বলে, কিছু ভবিষ্যৎ জ্যোতিষী না হয়েও জানা যায় মানুষের কাজকর্ম দেখে। খলিল তালুকদার কপট রাগ দেখিয়ে বলে, কাজকর্ম মানে?
কি এমন কাজকর্ম দেখলে আমার যে আমি আগামী নির্বাচনে জিততে পারবো না বলে দিলে তুমি? সেটা আপনি একা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন কি কি করেছেন আর কি কি করতে চাইছেন। খলিল তালুকদার বসা থেকে উঠে দাঁড়িয়ে উঁচু গলায় বলেন, তুমি কিন্তু আমাকে অপমান করছো জাহিন। এখানে অপমানের কি দেখলেন আপনি? বেশি উড়ো না জাহিন, পরে তোমার ভাই অরহানের মতো অকালে ঝরে পড়ে যাবে মুখ থুবড়ে। আর যদি ভেবে থাকো তুমি মেয়র পদে এইবার প্রথমবারের মতো দাঁড়িয়ে জিতে যাবে তাহলে তুমি সেটা ভুল ভাবছ। তোমার চাচা আমার সাথে দুবার হেরেছে, এবার তুমিও হারবে, আর সাথে হয়তো তোমার আরেকটা ভাইও হারাতে পারো গতবারের মতো। জাহিন চুপ করে চোয়াল শক্ত করে রেখে খলিল তালুকদারের প্রত্যেকটা তিক্ততায় ভরা কথাগুলা হজম করে নিল। চাইলে অনেক কিছু বলে দিতে পারত, কিন্তু সে চায় না এই শান্ত পরিবেশটা নষ্ট করতে, তাই মৌন থাকাটাই শ্রেয় মনে করল। কিছু কিছু জায়গায় নিজের জবান নষ্ট না করাই ভালো, তাতে নিজের মান সম্মান দুটোই বাঁচে। খলিল তালুকদার আবারও বলেন, জননেতা আছো জননেতা, থাকো পৌরসভার মেয়র হতে এসো না জাহিন। সবাইকে সব কিছুতে মানায় না। জাহিন মাথাটা নিচু করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে আনমিকা আঙ্গুল দ্বারা বা চোখের ভ্রুটা চুলকিয়ে খলিল তালুকদারের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলে, কাকে কিসে মানায় আর না মানায় সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না মেয়র সাহেব। তার মানে তুমি নির্বাচনে দাঁড়াবে? কেন, আপনার কি নিজের উপরে আত্মবিশ্বাস নেই নাকি? নাকি হেরে যাওয়ার ভয় পাচ্ছেন এবারের নির্বাচনে? খলিল তালুকদার জাহিনের দিকে তর্জনী তাক করে বলে, ঠিক আছে তাহলে নির্বাচনের মাঠেই আমাদের দেখা হবে। ভেবেছিলাম এবারের নির্বাচনে শেখ পরিবারের কারো সাথে নির্বাচনের মাঠে মুখোমুখি হতে হবে না, কিন্তু তুমি তা হতে দিলে না জাহিন। কথাটা বলে খলিল তালুকদার চলে যেতে নিবে তখনই জাহিন বলে, আপনার দামি দামি আনা মিষ্টি গুলা নিয়ে যান মেয়ের সাহেব। খলিল তালুকদার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যান। খলিল তালুকদার চলে যেতেই জাহিন পেপার ওয়েটটা ছুঁড়ে মারে দোয়ালে। পেপার ওয়েটটা কাচের হওয়াতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুহূর্তের মাঝে। জাহিন খুব ভালো করেই জানে তার ভাইয়ের মৃত্যুর পেছনে খলিল তালুকদারের হাত আছে, কিন্তু সবটা এমন ভাবে সাজিয়েছে যে প্রমাণ করার মতো কোনো উপায় রাখেনি যে এই খলিল তালুকদারই এই জঘন্য কাজটা করেছে। তবে জাহিন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একদিন ঠিকই নিবে। বাইরে দাঁড়িয়ে থাকা রাসেল, মাসুম আর অন্যান্য ছেলেরা কাঁচ ভাঙ্গার বিকট আওয়াজ শোনার পরেও ভেতরে ঢুকার সাহস পাচ্ছে না। ভাই যে তাদের ভীষণ রেগে গেছে সেটা খুব ভালো করে টের পাচ্ছে। 5 মিনিট পরে জাহিন নিজে থেকেই মাসুম আর রাসেলকে ডাক দেয়। ওরা ভেতরে ঢুকতেই জাহিন বলে, এই মিষ্টি গুলা গরিব দুঃখী মানুষদের মাঝে বিলিয়ে দে। মাসুম ঠোঁট ভিজিয়ে ভয় ভয় বলে, ভাই আমরা খাবো না। মাসুম কথাটা বলার সাথে সাথেই রাসেল কনুই দিয়ে গুঁতো মারে। এই ছেলের মুখে শুধু খাওয়ার কথা, কখন কোথায় কি যে বলতে হয় সেটা এখনো বুঝল না। জাহিন চোখ তুলে মাসুমের দিকে তাকাতেই মাসুম ম্লান কণ্ঠে বলে, আপনি বললেই খাবো ভাই, এছাড়া খাবো না। জাহিন শান্ত গলায় বলে, যদি মন চায় তোর তাহলে খেতে পারিস। মাসুম খুশি হয়ে বলে, ভাই রিহানের কোনো খোঁজ পেয়েছিস? না ভাই পায়নি এখনো, তবে গাড়ির হদিস পাওয়া গেছে, যেহেতু রিহান ভাইকেও পেয়ে যাব। ওকে পেয়ে থাকলেও ওর কাছে যাবি না, ওর আশেপাশে থেকে ওকে নজরে রাখবি। জি ভাই। আর ওই বৃদ্ধ মহিলার বয়স্ক ভাতা পাওয়ার কাজ কতটুকু এগিয়েছে? আগামীকালকের মাঝেই হয়ে যাবে ভাই। ঠিক আছে এবার যা তোরা। মাসুম আর রাসেল মিষ্টির প্যাকেট গুলাট নিয়ে বের হয়ে যায়। জাহিন চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে দেয় চেয়ারে। সত্যি কি গতবারের মতো এবারের নির্বাচনেও তাকে কোনো আপনজন হারাতে হবে? কিন্তু না, আগের বার যা হওয়ার হয়ে গেছে, এবারের নির্বাচনে কোনো রকম গাফিলতি করবে না সে। আগের বার সে যথেষ্ট কাঁচা ছিল এই রাজনীতির জগতে, কিন্তু এখন এই রাজনীতির জগতে কে কি করতে পারে একটু হলেও সে ধরতে পারে। সকল ইম্পর্ট্যান্ট কাজ শেষ করতে করতে 12:30 বেজে যায় পার্টি অফিস থেকে বের হতে জাহিনের। এদিকে জোহরা বেগম বারবার ছেলেকে ফোন করে তারা দিচ্ছেন বাড়িতে আসার জন্য।
জাহিন কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে যায়। সেখানে সবাই আছে। জাহিনকে দেখা মাত্রই সবাই দাঁড়িয়ে পড়ে। জাহিন হাত দিয়ে ইশারা করে সবাইকে বসতে। জাহিন তিয়াসকে ডাক দেয়। তিয়াস জাহিনের কাছে এসে বলে, জি ভাই। জাহিন গাড়ির চাবিটা তিয়াসের কাছে দিয়ে বলে, গাড়িটা ড্রাইভ কর তুই আজকে, আর বিকালের দিকে সবাই বাড়িতে চলে যাবি। জাহিনের কথা শুনে সবাই একসাথে আচ্ছা বলে। বৌভাতের জন্য অয়ন্তীকে মেরুন কালারের শাড়ি পরানো হয়েছে আটপৌরে ভাবে। পার্লার থেকে লোকজন এসেছে অয়ন্তীকে সাজাতে। পার্লার থেকে আসা লোকজনকে অয়ন্তী বারবার বলে যাচ্ছে যেন তাকে ভারী মেকআপ না করাই। ছোট থেকেই তার এসব সাজগোজের প্রতি কোনো রকম আগ্রহ নেই। যারা অয়ন্তীকে বলে, ভাবি তুমি শান্ত হয়ে বসো, তারা তোমাকে ভারী মেকআপ করবে না, হালকা মেকআপেই করবে, তুমি চিন্তা করো না। অয়ন্তীর কথা মতোই অয়ন্তীকে হালকা মেকআপ করানো হলো। চুলগুলা খোপা করে তাতে কৃত্রিম লাল গোলাপ ফুল গুজে দিয়েছে। মাথায় লাল রঙের দোপাট্টা দেওয়া। হাতে গলায় সোনার গয়না, কোমরে কোমর বন্ধনী পরিয়ে শাড়িটাকে সুন্দর করে সেট করে দিয়েছে। এই হালকা সাজেই অয়ন্তীকে ভারী মিষ্টি লাগছে। বিশেষ করে নাকের ডায়মন্ডের নোটটা পরাতে যেন আরো বেশি সুন্দর লাগছে। যারা অয়ন্তীকে আপাদমস্তক দেখে বলে, ভাবি তোমাকে আজকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর যাই হোক ভাইয়া, তোমাকে দেখে প্রেমে পড়তে বাধ্য হবেই হবে। অয়ন্তী লজ্জায় মাথা নুইয়ে ফেলে। মেয়েটা এই একদিনে এতটা ফ্রি হয়ে যাবে তার সাথে অয়ন্তী ভাবতে পারেনি সেটা। কিন্তু অয়ন্তীর এটা ভেবে আরো বেশি লজ্জা লাগছে। আজকে রাতে জাহিনের সাথে একই রুমে কি করে থাকবে সে। ভাবতে অয়ন্তীর সমস্ত কায়া বারবার কেঁপে উঠছে, গলা শুকিয়ে আসছে। কি অপেক্ষা করছে আজকের রাতটা তার জন্য। গাড়ি অর্ধেক রাস্তায় আসাতেই জাহিন তিয়াসকে বলে, আগে ব্যাংকে চল তারপর বাড়িতে। জি ভাই। ব্যাংক থেকে ফিরে বাড়িতে ঢুকতেই আহানের কান্নার শব্দ ভেসে আসে জাহিনের কানে। ছেলেটা এমন ভাবে কান্না করছে যেন মনে হচ্ছে তার কাছ থেকে তার প্রিয় জিনিসটা কেউ নিয়ে গেছে। জাহিন তার চাচিকে উদ্দেশ্য করে বলে, চাচি আহান এভাবে কান্না করছে কেন? আর বলো না ওর ক্যামেরার মেমোরি কার্ড নাকি কে চুরি করে নিয়ে গেছে তাই কান্না করছে। সবাই বলছে একটা নতুন মেমোরি কার্ড এনে দিবে, কিন্তু তারপরও ছেলের কান্না থামার নাম নেই, তার নাকি পুরাতন মেমোরি কার্ডেই লাগবে। এখন তুমি বলো, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর ও রা কান্না শুরু করে দিয়েছে। এতক্ষণ সবাই মিলে বুঝালেও এখন যে যার কাজে চলে গেছে, পড়ে রইলাম আমি। জাহিন চাচির কথাটা শুনে জিহ্বায় কামড় দিয়ে মনে মনে বলে, এই রে, মেমোরিড কার্ডটা তো আমার কাছে। জাহিন মুচকি হেসে আহানের কাছে গিয়ে বলে, আহান ভাইয়ের সাথে চল, ভাই তোকে আগের মেমোরিটা খুঁজে বের করে দিবে। আহান কান্না ভেজা গলায় বলে, সত্যি দিবে? রুনা আক্তার চলে যান। যেহেতু জাহিন চলে এসেছে এবার আহান ঠান্ডা হবেই। জোহরা বেগম ছেলের কণ্ঠ শুনে রান্নাঘর থেকে এসে বলেন, জাহিন এসেছিস, জলদি তৈরি হয়ে নে বাবা। জাহিন আহানকে নিয়ে উপরে চলে যায়। এদিকে জোহরা বেগমের ফোন বেজে উঠে। জোহরা বেগম ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখেন ছোট ছেলে ফোন করেছে। জোহরা বেগম তাড়াতাড়ি নিজের রুমে ঢুকে দরজা লক করে কল রিসিভ করতেই ওপাশ থেকে রিহান আহ্লাদি গলায় বলে, মা আমি বাড়ি চলে আসি, আমি একা একা থাকতে পারছি না। এদিকে ভাইয়ার বিয়ে হচ্ছে আর আমি ভাইয়ার একমাত্র ভাই হয়ে ভাইয়ের বিয়েতে থাকতে পারছি না, এই কেমন ভাগ্য আমার। জোহরা বেগম ছেলেকে বোঝানোর স্বরে বলে, এখন তুই যদি আসিসও তোর বাবা তোকে আস্ত রাখবেন না, তাই আর কিছুদিন সহ্য করে নে বাবা। কিছুদিন মানে ঠিক কত দিন সহ্য করতে হবে আমাকে মা? এমন সময় ভেসে আসে রুনা আক্তারের গলা, ভাবি অয়ন্তীর বাড়ি থেকে লোকজন চলে এসেছে, তুমি তাড়াতাড়ি আসো। জোহরা বেগম এর কথাটা শুনে ছেলেকে বলে, তোর সাথে পরে কথা বলি বাবা, এদিকে অনেক কাজ পড়ে আছে। কথাটা বলেই জোহরা বেগম ফোন কেটে দেয়। রিহান ফোনটা বিছানার ছুঁড়ে ফেলে দিয়ে নিজেও বিছানায় চিত হয়ে শুয়ে আফসোসের স্বরে বলে, কোন মাইন কার চিপায় পড়লাম রে আমি।
কোন দুঃখে যে মায়ের এই আজাইরা প্ল্যানে সামিল হতে গেলাম। জীবনে আর যাই হোক মায়ের সাথে আর কোনো বিষয়ে লেনদেন করব না। আল্লাহ তোমার এই বান্দার উপর রহমত নাজিল করো যেন খুব তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে যেতে পারে। এই লুকোচুরি আর ভালো লাগছে না। খলিল তালুকদার বাড়িতে এসেই ছেলেকে হাত ছেড়ে ডাকে। লিপা বেগম রান্না করে কাজ করছিলেন। স্বামীর এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে বসার ঘরে এসে বলেন, কি হলো, এভাবে ছেলেটাকে ডাকছেন কেন? খলিল তালুকদার জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমার ছেলে কোথায়? হবে কোথাও হয়তো। ওকে ফোন দিয়ে এক্ষুনি আসতে বলো বাড়িতে। লিপা বেগম চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে বলবেন একটু? তোমার এত কিছু জানতে হবে না, যেটা করতে বলছি সেটা করো আগে। স্বামীর তেমন দ্বারা চিৎকার শুনে অন্তরাত্মা কেঁপে উঠে লিপা বেগমের। ৩২ বছরের সংসার জীবনে এমন চিৎকার চেঁচামেচি শুনে অভ্যস্ত হয়ে আছেন লিপা বেগম। তাই এখানে আর দাঁড়িয়ে না থেকে অন্য রুমে গিয়ে ছেলেকে ফোন করে জলদি বাড়িতে আসতে বলেন। সাদিক সবে মাত্র বন্ধুমহলে এসে যোগ দিয়েছে। মায়ের ফোন পেয়ে আর দেরি না করে তালুকদার ম্যানশনে এসে হাজির হয়। বাড়িতে প্রবেশ করে বাবাকে এমন রাগী রাগী চেহারা নিয়ে বসে থাকতে দেখে সাদিক বলে, কি হয়েছে আব্বা? খলিল তালুকদার ছেলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নির্বাচনের আগের ৩ মাসে ৫ বছরের যত কাজ ফেলে রেখেছি সবটা পূরণ করতে হবে। সাদিক বাবার মুখে হঠাৎ করে এমন কথা শুনে অবাক হয়ে যায়। যে লোক এই সব কাজ নিজে থেকে এড়িয়ে যায় আজ কিনা সেই লোক নিজে থেকে এসব করতে বলছে। মানে তার আব্বার কি মাথাটা খারাপ হয়ে গেছে জাহিনের সাথে দেখা করে এসে? সাদিক সোফায় বসে ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলে, কি বলছেন আব্বা? এই ৩ মাসে ৫ বছরে জমে থাকা অধিকাংশ সকল কাজ কি করে শেষ করব? খলিল তালুকদার চিৎকার করে বলেন, আমি কিচ্ছু জানি না। এই ৩ মাসে জনগণের কাছে ভালো সাজতেন হবে আমাদের। একবার শুধু নির্বাচনে জিতে যাই, তারপর আমি ওই জাহিনের থোতা মুখ ভোতা করে দেব। আমাকে এই মেয়র খলিল তালুকদারকে বলে এই বারের নির্বাচনে আমি হেরে যাব। ওকে আমি জিতিয়ে দেখিয়ে দেব আমার দৌড় কত দূর পর্যন্ত। চাচাকে রাজনীতি জীবন থেকে চিরতরে সরিয়ে দিয়েছে, এবার ভাতিজাকেও চিরতরের জন্য সরিয়ে দিব রাজনীতির মাঠ থেকে। আব্বা সবেই বুঝলাম আপনার কথা, কিন্তু হঠাৎ করে নির্বাচনের ৩ মাসে আগে আমরা যদি এসব কাজ শুরু করি তাহলে জনগণরা তো ধরে ফেলবে যে আমরা তাদের ভোট পাওয়ার লোভে এমনটা করছি। যাদের ৫ বছরে কোনো খবর ছিল না তারা হঠাৎ করে নির্বাচনের আগে আগে এসে ভালো ভালো কাজ শুরু করে দিয়েছে। তখন তো তা দেখে জনগণরা আমাদের উপরে মনে মনে ক্ষেপে যাবে। ছেলের কথা শুনে খলিল তালুকদার হুঙ্কার দিয়ে বলেন, তোকে এত কথা বলতে বলেছে কে? হুম, তুই দুনিয়াতে আগে এসেছিস নাকি আমি এসেছি? তাই আমি যেটা বলছি সেটা করার আগামীকাল থেকেই শুরু করবি কাজগুলা। সাদিক নিচু গলায় বলে, জি আব্বা। এবার যা এখান থেকে। সাদিক বেরিয়ে যায় বাড়ি থেকে। সাদিক মনে মনে জানে এই বারের নির্বাচনে তার আব্বা হারবে। এই ৩০ মাস তার আব্বা লোক দেখানোর জন্য যতই ভালো কাজ করুক না কেন, জনগণরা এই লোক দেখানো কাজে ভুলবে না। তারা যা বুঝার বুঝে গেছে। আর তার উপরে তার বাবার প্রতিপক্ষ শেখ আবরার জাহিন দাঁড়াবে এবারের নির্বাচনে। গত ১০ বছরের মাঝে শেষ ৫ বছর তার আব্বা জনগণের পাশে দাঁড়ানো তো দূরে থাক, চোখেও দেখেনি তাদের। আর জাহিন ভাই তার উল্টো সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে, সেই হিসেবে জাহিন ভাইয়ের জেতার সম্ভাবনা একটু বেশি। সাদিক বাইকে বসতে যাবে, ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে। সাদিক ফোনের স্ক্রিনে ভেসে থাকা বনু নামটা দেখে মুচকি হেসে কল রিসিভ করে কানের কাছে ফোন নিয়ে কোমল স্বরে বলে, কেমন আছে আমার বনুটা? ফোনের ওপর পাশে থাকা সানা আহ্লাদি গলায় বলে, আমি ভালো নেই ভাইয়া। সাদিক গলার স্বর কঠিন করে বলে, কেন? কে কি বলেছে আমার বনুটা? শুধু নামটা একবার বল, তাকে মাটিতে পুঁতে ফেলবো এক্কেবারে। ভাইয়ের এমন কথা শুনে সানা ঝটপট উত্তর দেয়, না না, কেউ কিছু বলেনি আমাকে।
আসলে তোমাদের ছাড়া হোস্টেলে থাকতে আর ভালো লাগে না। সাদিকের মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। তারও যে আদরের ছোট বোনকে ছাড়া থাকতে কষ্ট হয়, কিন্তু তার কিছু করার নেই। এই নোংরা পরিবেশ থেকে ফুলের মতো বোনকে রক্ষা করতেই হোস্টেলে পাঠানো। সাদিক বোনের মন ভালো করতে বলে, আমি আগামীকাল আসবো তোর কাছে। না না, এখন আর আসতে হবে না তোমাকে, আর দিন পরেই তো বার্ষিক পরীক্ষা, তখন পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি এসে আমাকে নিয়ে যেও। আচ্ছা, ভালো করে খাওয়া দাওয়া করবি কিন্তু। তুমিও। রাখি এখন। হুম। জাহিন আহানকে তার মেমোরি কার্ড ফিরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় তৈরি হতে। আর যাওয়ার আগে বলে যায় সকালে অয়ন্তী আর তার ছবি তোলার বিষয়টা যে কেউকে না বলে। আহানও ভাইয়ের কথায় সম্মতি দেয়, কিন্তু আহান এই কথাটা কতক্ষণ চেপে রাখতে পারবে এটাই দেখার বিষয়। অয়ন্তীর বাড়ি থেকে সকলে চলে এসেছে। লিজার যেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে দেখা করার জন্য আর তর সইছে না, তাই দ্রুত পায়ে সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে, তখনই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে নিজেকে বাঁচাতে সামনে যা পেয়েছে চোখ বন্ধ করে তাই আঁকড়ে ধরেছে ভয়। কিন্তু চোখ খুলে যা দেখে তাতে লিজার চোখ কপালে। তার সামনে সুঠাম দেহের অধিকারী গৌর বর্ণের সুদর্শন একজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। চোখ মুখে ফুটে আছে কঠিনত্বের ছাপ, রাগে নাক বারবার ফুলাচ্ছে। মনে হচ্ছে লিজাকে এক্ষুনি গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিবে। গুলি করার কারণও আছে, কারণ লিজা ধরেছে তো ধরেছে, ছেলেটির শার্ট ধরেছে আর তার উপরে শার্টের কয়েকটা বোতাম ছিঁড়েও গেছে, যার কারণে ছেলেটির বুকের অনেকটা জায়গা দৃশ্যমান রূপে ভেসে আছে। লিজা শুকনো ঢোক গিলে সাথে সাথে পুরুষ মানুষটির শার্ট ছেড়ে দিয়ে বলে, সরি সরি, আমি সত্যি দেখতে পাইনি। ছেলেটি চিৎকার করে বলে, চোখ কি ব্যাগে নিয়ে হাঁটেন যে দেখতে পারেননি? আজব, আমি শরীর তো বললাম। সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? এখন আপনি ঘরে আগুন লাগিয়ে সরি বলে দিলেন, তাতে কি আগুন নিভে যাবে? লিজা ভ্রুকুচকে বলে, আশ্চর্য, এখানে ঘরেটা আগুন দেওয়ার কথা কোথা থেকে আসছে? আর এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। পুরুষ মানুষটি নিজের সাদা শার্টের দিকে তাকিয়ে দেখে লাল রঙের একটা দাগ। একে তো তার শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে, তার উপরে মেয়ে মানুষের লিপস্টিকের দাগ। চোয়াল শক্ত করে শার্টের বাকি বোতামগুলা খুলে গা থেকে শার্টটা খুলে ফেলে। লিজা তা হতভম্ব হয়ে দেখছে। মানে কি করে একটা মানুষ ভরা মজলিসে এভাবে উদাম হয়ে যেতে পারে? কি নির্লজ্জ লোক রে বাবা! লোকটি লিজার হাতে শার্টটা ধরিয়ে দিয়ে বলে, আমার শার্টের ছিঁড়ে যাওয়া প্রত্যেকটা বোতাম লাগিয়ে দিবেন আর আপনার ওই লিপস্টিকের লাল দাগটা তুলে আমার শার্ট আমার হাতে হস্তান্তর করবেন মিস বালিকা। আর তা না হলে আপনার নামে আমি লাঠুকে দিব বলে দিলাম। লিজার মাথা ভনভন করছে। এই সামান্য একটা ঘটনার জন্য তার নামে 8 লোক লাঠুকে দিবে? পাগল নাকি 8 লোক? চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে জোহরা বেগম সদর দরজার কাছে এসে সারাফকে এভাবে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, এ কি সারাফ, তুই উদাম গায়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সারাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার শার্টের এই মেয়ে মান ইজ্জত রাখেনি চাচি, তাই বাধ্য হয়ে উদাম হতে হলো। তা বলে এখানে পুলিশদের যে লজ্জা শরম কম থাকে সেটা তুই আজ প্রমাণ করে দিলি। চাচি, পুলিশদের লজ্জা শরম কম থাকে সেটা আপনাকে কে বলল? সব পুলিশ না, হাতে গোনা কয়েকজন, যারা সুযোগ পেলেই জনগণের কাছে থেকে টাকা দাবি করে বেহায়ার মতো। লিজা এতক্ষণ বুঝল 8 লোক কেন লাঠুকে দেওয়ার কথা বলছে, নিজেই তো পুলিশ, তাই এমন আজগুবি লা দিতে তার কাছে সহজেই হবে। লিজা জোহরা বেগমের কাছে গিয়ে সারাফকে কিছু বলতে না দিয়ে বলে, চাচি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করেনি, পড়ে যাচ্ছিলাম দেখে ওনার শার্ট আঁকড়ে ধরেছিলাম আর তাতে ওনার শার্টের বোতাম খুলে যায়। আর জোহরা বেগম হাত দিয়ে থামিয়ে বলেন, আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। সারাফ, তুই গিয়ে নুহাসের একটা শার্ট পরে নে। সবাই তোর দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে দেখ।
সারাফ যাওয়ার আগে লিজাকে বলে, আমার শার্ট আমি আগের রূপে ফেরত চাই মিস বালিকা, আর সেটাও খুব দ্রুত। কথাটা বলে সারাফ চলে যায়। জোহরা বেগম বলেন, শার্টটা আমাকে দাও। লিজা জেদ দেখিয়ে বলে, না চাচি, ওনার শার্ট যেহেতু আমি নষ্ট করেছি সেহেতু আমি ঠিক করে দিব। জোহরা মুচকি হেসে বলেন, আচ্ছা। অয়ন্তীর সাথে দেখা করবে তো? অয়ন্তী উপরে আছে, যাও। যারা চেঁচামেচির আওয়াজ শুনে নিচে নামতে নিবে প্রতিমুখের সারাফকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে বলে, একি সারাফ ভাইয়া, তুমি এভাবে কেন? সারাফ কিছু না বলে হনহনিয়ে চলে যায়। যারা লিজাকে দেখতে পেয়ে লিজার কাছে গিয়ে বলে, কখন এলে তুমি লিজা আপু? এই তো এই মাত্র, আর এসেই এত বড় এক খাম্বার সাথে ধাক্কা খেলাম। যারা ভ্রুকচকে বলে, খাম্বা? এই খাম্বাটা কে আবার? কি নাম যেন, সারাফ না খারাফ? লিজার মুখে খারাপ নামটা শুনে যারা হাসতে হাসতে বলে, সারাফ ভাইয়া, যদি শুনে তুমি তাকে খারাপ বলে ডেকেছ তাহলে তোমার নামে মা ম লা করে দিবে। ভাইয়ার নাম বিক্রি তো করে ডাকার অপরাধে। লিজা ঠোঁট ফুলিয়ে বলে, অলরেডি মা ম লা দেওয়ার ভয় দেখিয়ে গেছেন এই খারাপ। আচ্ছা চলো ভাবি, অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছে। লিজাকে যারা ঘরটা দেখিয়ে দিয়ে নিচে চলে যায়। লিজা ঘরে ঢুকে অয়ন্তীর এমন সাজসজ্জা দেখে বলে, ওহো, এটা কি দেখছি আমি? আসমান থেকে মনে হচ্ছে কোনো এক পরী নেমে এসেছে। অয়ন্তী লিজার কাছে এসে তার গায়ে থাপ্পড় মেরে বলেন, ইস, তুই একটু বেশিই বলছিস। সত্যি বলছি, তোকে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। ভাইয়া দেখলে নিশ্চিত মূর্ছা যাবেন। অয়ন্তী লজ্জা পায়। লজ্জায় গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে। কিন্তু হঠাৎ করেই ফাইজের কথা মনে পড়তেই বলে, ফাইজ কোথায়? ও আসেনি? এসেছে, কিন্তু এসেই আপনার ছোট দেবরের সাথে খেলায় মেতে উঠেছে। আপনার কথা সে বেমালুম ভুলে গেছে। অয়ন্তী লিজার হাতে শার্ট দেখে বলে, তোর হাতে শার্ট কেন? লিজা বিরস গলায় বলে, আর বলিস না, এক বদলোকের সাথে দেখা হয়েছিল। লিজা সবটা ঘটনা অয়ন্তীকে খুলে বলে। অয়ন্তী তা শুনে হাসতে হাসতে বলে, আমার শ্বশুরবাড়িতে এসে তোর সাথে এমন একটা সিনেমাটিক ঘটনা ঘটে গেল। খুব হাস্যকর ব্যাপারটা। লিজা বিরক্ত নিয়ে বলে, তুই চুপ করবি? তুই না নতুন বউ, কোথায় মাথায় ঘোমটা টেনে মুখ নিচু করে বসে থাকবি? তা না করে তুই এভাবে দাঁত বের করে হাহাহিহি করে হাসছিস। অয়ন্তীর হাসি থামিয়ে দেয়। সত্যি তো, সে তো নতুন বউ। এখন যদি তার হাসির আওয়াজ কেউ শুনে ফেলে তাহলে সত্যি খুব খারাপ ভাববে। কিন্তু অয়ন্তীর হাসির শব্দ অন্য কেউ না শুনতে পেলেও জাহিন ঠিকই শুনে ফেলে। সবে মাত্র জাহিন রেডি হয়ে রুম থেকে বের হয়েছে ফোন কথা বলতে বলতে। কিন্তু কারো হাসির শব্দ শুনে জাহিন দাঁড়িয়ে পড়ে। লিজার কথাটা শুনে বুঝতে পারে হাসির মালিকটাকে। কিন্তু জাহিনের খুব জানতে ইচ্ছে করছে অয়ন্তী কি কারণে এভাবে প্রাণ খুলে হাসছিল। ফোনে থাকা নুহাসের গলার স্বর শুনে জাহিন পুনরায় কানের কাছে ফোন নিয়ে হাঁটতে হাঁটতে ভরাট গলায় বলে, রাজনীতির মাঠে নেমেছি আমি, কোনো ফুটবল খেলার মাঠে নয় যে যেটা বলবে আমাকে সেটা করতে হবে আমায়। আমি নিজের গতিতে চলবো, অন্যরা কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। কথাটা বলে শেষ করতেই আজহার শেখ এসে জাহিনকে বলে, জাহিন, তোমার কাছে যাচ্ছিলাম। জাহিন নুহাসকে পরে ফোন করবে বলে কল কেটে দিয়ে চাচাকে বলে, কি হয়েছে চাচ্চু? তোমার শ্বশুর মশাই তোমার সাথে কথা বলতে চান। আমি ওনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে চলো। জাহিন হামিদ খন্দকারকে দেখে মুখে সালাম দেয়। হামিদ খন্দকারও সালামের জবাব দিয়ে জাহিনকে বসতে বলে। হামিদ খন্দকারের পাশেই আজমল শেখ বসে আছেন। জাহিন একটা চেয়ার টেনে বসতেই হামিদ খন্দকার জাহিনকে উদ্দেশ্যে করে বলেন, তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন। তোমার আর অয়ন্তী মায়ের বিয়েটা জানি স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু আমার অয়ন্তী মা খুব ভালো মেয়ে, আমার আদরের বড় মেয়ে। ওর মুখ থেকে আমি প্রথম বাবা ডাক শুনেছি। ছোটবেলা থেকে মেয়েটা আমার অনেক ঝড় ঝাপটা সহ্য করে এতটুকু বড় হয়েছে।
তাই আমি চাই আমার মেয়েটাকে তুমি সুখে রাখো, ভালো রাখো। বাবা হয়ে এইটুকু তোমার কাছে চাই। জানি তুমি রাজনীতি করো, কিন্তু আজমল শেখ ফোরন কেটে বলেন, আহা বেআই সাহেব, অয়ন্তী মা এখানে খুব ভালো থাকবে, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। জাহিন মুচকি হেসে বলে, চিন্তা করবেন না, অয়ন্তী যখন আমার দায়িত্বে আছেন আমি ওনাকে সবসময় আগলে রাখবো নিজের সবটুকু দিয়ে। ওনার উপরে ঝড় আসার আগে আমার সাথে সেই ঝড়কে মোকাবেলা করতে হবে। আর রাজনীতির কোনো বিষয় ওনার উপরে আঁচ কাটবে না, আমি আঁচ কাটতে দিব না। হামিদ খন্দকার জাহিনের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলেন, নিশ্চিন্ত হলাম বাবা। রাজনৈতিক দলের ভিআইপি গাড়ি একের পর এক মেইন গেট দিয়ে শেখ বাড়ির ভেতরে প্রবেশ করছে। আর তার সাথে শেখ বাড়ির ভেতরে প্রবেশ করছে আজমল শেখের শিল্পপতি বন্ধুরা। জাহিন তাদের সাথে কুশল বিনিময় করছে। এমন সময় সারাফ এসে জাহিনের কানে কানে বলে, ভাই এবার তো চলো, আর কতক্ষণ একা একা ভাবি ছবি তুলবে? কয়েকটা তো কাপল পিকো তোলা দরকার। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে বলে, তুই যা, আমি আসছি। সারাফ চলে যায়। জাহিন আর কিছুক্ষণ থেকে বসা থেকে উঠে পড়ে উদ্দেশ্যে তার বাগানের ডান পাশটায় যাওয়া। সেখানে স্টেজ করা হয়েছে ফটো সেশন করার জন্য। জাহিন স্টেজের কাছে আসতেই থমকে যায় অয়ন্তীকে দেখে, আটকে যায় চোখ জোড়া সামনে থাকা তার স্ত্রীর দিকে। মেয়েটার মুখে মিষ্টি হাসির রেখা ফুটে আছে। বিয়ের আগ থেকে কিংবা পর থেকে যতবার অয়ন্তীকে দেখেছে সবসময় অয়ন্তীর মুখটা পানসে দেখে এসেছে জাহিন। এই প্রথমবারের মতো অয়ন্তীকে হাসতে দেখেছে জাহিন, যদিও আগে কয়েক মুহূর্ত আগে অয়ন্তীর হাসির আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু এবার সচক্ষে দেখছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল অয়ন্তীর হাস্যোজ্জ্বল চেহারা দিকে। অজান্তে জাহিনের ঠোঁটের কোণে হাসির রেখে ফুটে উঠে অয়ন্তীর হাসিমুখ খানা দেখে। যারা জাহিনকে দেখে বলে, এই তো ভাইয়া চলে এসেছে। অয়ন্তী চোখ তুলে সামনের দিকে তাকায়। জাহিনের পরনে সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গুটানো, পাঞ্জাবির উপরে মেরুন কালারের কারুকাজ করা কটি পরেছে, চুলগুলা খাড়া করে রেখেছে, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। অয়ন্তী এক নজর জাহিনের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। বুকের ভেতরের ধুকপুকানি শুরু হয়ে গেছে, বারবার গলা শুকিয়ে আসছে। এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু জাহিন আসার সাথে সাথে অয়ন্তীর বুকের ভেতরের সব রকমের অস্থিরতা কাজ করা শুরু করে দিয়েছে। এখনই এই অবস্থা, না জানি বাসর ঘরে কি হবে। এটা ভেবে অয়ন্তী শুকনো ঢোক গিলে জাহিন স্টেজে উঠতে যাবে, সাথে সাথে যারা চিৎকার করে বলে, ভাইয়া দাঁড়াও। জাহিন অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলে, কেন, কি হয়েছে? যারা দুষ্টু হাসি হেসে বলে, তুমি আর ভাবি একসাথে স্টেজে উঠবে, দুজন দুজনের হাত ধরে, আর সেই অতি মনোরম সুন্দর মুহূর্তটা ভিডিও করা হবে। জাহিন অয়ন্তীর মুখ পানে তাকায়, বোঝার চেষ্টা করে অয়ন্তীর মনোভাব। অয়ন্তীরও তো একটা ইচ্ছে অনিচ্ছার ব্যাপার আছে, সবকিছু তো আর চাপিয়ে দেওয়া যায় না তার উপরে। জাহিন বোনের দিকে তাকিয়ে বলে, যারা এসব করার কোনো দরকার নেই। যারা কপট রাগ দেখিয়ে বলে, উফফ ভাই এসব করা লাগবে। একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন থাকে এমন একটা মুহূর্তকে ঘিরে, তুমি জানো সেটা। জাহিন স্মিত হেসে অয়ন্তীর দিকে দৃষ্টি ফেলে কোমল গলায় বলে, তাই বুঝি। যারা মাথা নাড়িয়ে বলে, হুম হুম। যারা অয়ন্তীকে এনে জাহিনের পাশে দাঁড় করায়। অয়ন্তী মাথা নিচু করে আছে। ভীষণ লজ্জা লাগছে তার। এত লজ্জা লাগার কি কোনো মানে আছে? না, কোনো মানে নেই। যারা পুনরায় বলল, ভাইয়া এবার হাতটা বাড়িয়ে দাও ভাবির দিকে। জাহিন পূর্ণ দৃষ্টি ফেলে সরাসরি অয়ন্তীর দিকে তাকিয়ে বাম হাতটা বাড়িয়ে দিল। অয়ন্তী জাহিনের দিকে তাকায়, জাহিন চোখের ইশারায় বলে তার হাতটা ধরার জন্য। অয়ন্তী জাহিনের দিকে থেকে নজর সরিয়ে ধীরে ধীরে জাহিনের হাতের উপরে নিজের মেহেদি রাঙা ডান হাতটা রাখল। জাহিন অয়ন্তীর ছোট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীর গলায় বলে, আপনি ঠিক আছেন তো অয়ন্তী? অয়ন্তী ঠোঁটে ঠোঁট চেপে মাথা উপর নিচ করে বোঝায় যে সে ঠিক আছে।
জাহিন অয়ন্তীকে নিয়ে ধীর পায়ে হেঁটে স্টেজের উপরে উঠে হাতটা ছেড়ে দেয়। কিন্তু এবার যারা যা বলে তাতে অয়ন্তীর কান দিয়ে গরম ধোঁয়া বের হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে। এবার ভাইয়া তুমি ভাবির কোমরটা ধরে সুন্দর সুন্দর পোজ দাও। জাহিন কিছু বলতে গেলে যারা থামিয়ে বলে, একদম না, বিয়ে মানুষের একবারেই হয়, আর এই সুন্দর মুহূর্তগুলা ফ্রেম বন্দি করে রাখা ভালো, ভবিষ্যতে যেন দেখতে পারো। জাহিন বাধ্য হয়ে অয়ন্তীর উন্মুক্ত কোমরে হাত রাখল। জাহিনের শীতল হাতের ছোঁয়া পেয়ে অয়ন্তীর সমস্ত কায়া কিঞ্চিত রূপে কেঁপে উঠে। অয়ন্তীর লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তারপরও মুখ বুঝে সবটা সহ্য করে গেল। দুতলার বেলকনি থেকে সবটা দেখছে হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে। চোখে মুখে রয়েছে ক্রোধের আভাস। বারবার নাক ফুলাচ্ছে, চোয়াল শক্ত করে রেখেছে। দুহাত দ্বারা রেলিং শক্ত করে ধরে রেখে দাঁতে দাঁত চেপে বলে, যত পারিস তত করে নে আনন্দ ফুর্তি, তবে তোর বাসর রাতটা পরিণত হবে বাথরুম রাতে। তোকে আজকে রাতে যদি আমি বাথরুমেট না কাটাতে বাধ্য করেছি তাহলে আমার না রাইফা হিয়া নয়, আমার জাহিন ভাইয়ের সাথে বাসর করবি তো করাচ্ছি তোকে বাসর। এমন বাসর করাবো যে সারা জীবন মনে রাখবি। কথাটা বলেই বেলকনি থেকে প্রস্থান করে হিয়া। আর সহ্য করতে পারছে না এই দৃশ্যটা। শেখ বাড়ির সকল সদস্যদের পারিবারিক একটা ফটো তোলা হলো, কিন্তু সেই ফটোতে দুটো মানুষ মিসিং, এক রিহান আর এক নুহাস। কিন্তু কিছু করার নেই, বর্তমান পরিস্থিতিটাই এমন, কেউ একজন নিজে থেকে মিসিং হয়েছে, আরেকজন কাজের জন্য মিসিং হয়েছে। নুহাস এই পরিবারের রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু নুহাসকে এই পরিবারের একজনেই মানা হয়। ছোট থেকেই নুহাস এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে থেকে বেড়ে উঠেছে, তাই নুহাসও শেখ পরিবারেরই একটা অংশ, যে অংশটা ছাড়া শেখ পরিবার পরিপূর্ণ নয়। ফটো সেশনের কার্যক্রম শেষ হলে আজমল শেখ আসা সকল ভিআইপি গেস্ট আর আত্মীয় স্বজনদের সাথে বড় ছেলের বউয়ের পরিচয় করিয়ে দেন। একে একে সব আত্মীয় স্বজন চলে যাচ্ছে। অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার দিকে। হামিদ খন্দকার মেয়ের কাছে এসে মেয়ের মাথায় হাত রেখে বলেন, এখন আসি আমরা মা, তুই সাবধানে থাকবি। অয়ন্তী মন খারাপ করে বলে, কিন্তু মামুনি আসল না কেন? মন করিস না, আগামীকাল তো যাবেই বাড়িতে, তখন না হয় মামনিকে প্রাণ ভরে দেখে আসবি। ফাইজ হাসি মুখে বলে, আপু তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, সবার সাথে মিলেমিশে থাকবা। ফাইজের কথা শুনে বাবার দিকে অবাক হয়ে তাকায় অয়ন্তী। হামিদ খন্দকার চোখের ইশারায় বোঝায় ছেলেকে বোঝ দিয়েই আনা হয়েছে, তাই এই কথা বলছে। অয়ন্তী কোমর বাঁকিয়ে ফাইজের কপালে চুমু এঁকে বলে, আচ্ছা দুষ্টুমি করব না, সবার সাথে মিলেমিশে থাকব। যদি দুষ্টুমি করি তাহলে তোমার কাছে নালিশ যাবে, তখন আমাকে তুমি পানিশমেন্ট দিও কেমন? ফাইজ বোনের কথা শুনে মুচকি হাসে। ফাইজ আর হামিদ খন্দকার চলে যান। লিজা বান্ধবীকে জড়িয়ে ধরে বলে, ভালো থাকিস, আর আজকের রাতটার জন্য অভিনন্দন রইল। অয়ন্তী বান্ধবীর পেটে গুঁতো মেরে বলে, খালি বাজে কথা মুখে, তাই না? লিজা অয়ন্তীর কাছ থেকে দূরে সরে এসে অয়ন্তীর গালে হাত রেখে বলে, কোনটা বাজে কথা? প্রত্যেকটা মেয়ের জন্যই প্রথমটা রাতটা একটা স্পেশাল রাত, বুঝলি? অয়ন্তী লাজুক হেসে বলে, বুঝলাম ম্যাডাম, এবার আসি, ভালো থাকিস। লিজা সদর দরজা পেরিয়ে অর্ধেক রাস্তা আসতেই সারাফ এসে হাজির হয় লিজার সামনে। লিজা ভ্রু কুঁচকে সারাফের দিকে তাকায়। সারাফ মোহনীয় হাসি দিয়ে বলল, কি মিস বালিকা চলে যাচ্ছেন? লিজা কণ্ঠে খানিকটা তেজ রেখে বলে, হ্যাঁ চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না কানা নাকি? কানা হতে যাব কেন? কানা তো আপনি মিস ভিজা। লিজা ভ্রু কুঁচকে বলে, কি বললেন আপনি? আমি ভিজা? আপনি আমার এত সুন্দর নামটা সারাফ থেকে খারাপ করেছেন, তাই আপনাকে লিজা থেকে ভিজা বললাম। লিজা কিছু বলতে গিয়ে থেমে যায়। এই লোকের সাথে কথা বললে কথা বাড়বে, তাই আর কথা না বাড়ানোই ভালো। আর ওই দিকে তার জন্য সবাই অপেক্ষা করছে।
তাই লিজা সারাফের পাশ কেটে চলে যেতে নিলে সারাফ বলে, এই যে মিস ভিজা বালিকা, আমার শার্টটা কিন্তু ফেরত চাই যত তাড়াতাড়ি সম্ভব। লিজা রাগ দেখিয়ে বলে, দিয়ে দিব আপনার শার্ট, সেটাও খুব জলদি। আপনার শার্ট আমার কাছে রাখার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনাটাই নেই। যত সব আজাইরা মানুষ। কথাটা বলেই লিজা হনহনিয়ে চলে যায়। সারাফ লিজার যাওয়ার পানে তাকিয়ে থেকে রহস্যময় হাসি দেয়। মেয়েটাকে জ্বালাতে সারাফের আরো মন চাইছে, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। আবার কবে দেখে হবে তাদের দেখা হবে, নাকি এটাই তাদের শেষ দেখা? যদি নসিবে লেখা থাকে তাহলে নিশ্চয়ই দেখা হবে দুজনের খুব শীঘ্রই। এমন সময় সারাফের পাশ থেকে কেউ ভরাট কণ্ঠে বলে উঠে, কি রে, তুই এমন হাবার মতো তাকিয়ে আছিস কেন? সারাফ পাশ ফিরে নুহাসকে দেখে বলে, আরে নুহাস, বললি যে চলে এসেছি তুই। নুহাস সারাফের পেটে ঘুষি মেরে বলে, তোকে কতবার বলবো আমাকে নুহাস পল্লী বলে ডাকবি না? সারাফ মৃদু চেঁচিয়ে পেটে হাত রেখে বলে, কত সুন্দর নামটা নুহাস পল্লী, আর সেটা তুই ডাকতে না করছিস। তোর রুচি খুব বাজে। থাক, তোকে আর লেকচার দিতে হবে না, ভেতরে চল। সারাফ বন্ধুর কাঁধ জড়িয়ে ধরে বলে, বিয়েতে থাকলি না, খুব মিস করেছি তোকে। সবেই কপাল বুঝলি। বাড়ির ভেতরে ঢুকতেই জাহিনের দেখা পায় নুহাস। সোফায় বসে পায়ের পা তুলে জাহিন ফোনে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে। আহান নুহাসকে দেখার সাথে সাথে দৌড়ে আসতে আসতে বলে, নুহাস ভাইয়া চলে এসেছে। জাহিন চোখ তুলে তাকিয়ে নুহাসকে দেখে উঠে দাঁড়ায়। এদিকে আহান নুহাসের কাছে এসে নুহাসের কোমর জড়িয়ে ধরে বলে, নুহাস ভাইয়া, আমার জন্য চিপস চকলেট এগুলা মনে করে এনেছো তো? না আনলে কিন্তু তোমার সাথে আড়ি করে দিব বলেছিলাম। নুহাস লাগেজের উপরে থাকা ব্যাগটা আহানের হাত ধরিয়ে বলে, এর ভেতরে সব আছে। আহান ব্যাগটা হাত নিয়ে নাচতে নাচতে সোফাতে গিয়ে বসে। জাহিন নুহাসের কাছে এসে বলে, ওই দিকের সব কিছু কমপ্লিট করে এসেছিস তো? হ্যাঁ ভাই, সবকিছু সেট করেই এসেছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নেয়, অনেকটা জায়গা জার্নি করে এসেছিস। নুহাস উপরে চলে যায়। জারার ঘর থেকে জারার কণ্ঠস্বর ভেসে আসছে। নুহাস যে এসেছে সেটা হয়তো মেয়েটা এখনো টের পায়নি, যদি টের পেত তাহলে একটা বার হলেও তাকে দেখা দিত। ভালোই হয়েছে এখনো জানেনি যে নুহাস এসেছে। জানলেই সব আনন্দ মাটি হয়ে যাবে মেয়েটার। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের রুমে চলে যায়। যারা আর তার অন্যান্য দূর সম্পর্কের কাজিনরা মিলে অয়ন্তীর সাজটা আরেকটু পরিপাটি করে দিচ্ছে। আর অয়ন্তীকে নানান রকম কথা বলে লজ্জায় ফেলছে। অয়ন্তী না পারছে সইতে, আর না পারছে কিছু বলতে। এমনিতেই নার্ভাস হয়ে আছে, আর তার পাশে থাকা দুষ্টু মেয়েগুলা আরো দিচ্ছে তাকে নার্ভাস করে। আর তার মধ্যে আছে গুটি কয়েকজন বিবাহিত মেয়ে, তারা তো এক্কেবারে মুখে যা আসছে তাই বলছে, সেটাও আবার শালীনতা বজায় রেখে। এদিকে হিয়া বসার ঘরে বসে আছে অধীর আগ্রহ নিয়ে, কখন যারা উপর থেকে নামবে আর এসে বোমাটা ফাটাবে। কিন্তু যারার আসার কোনো নামেই নেই। তবে কি তার দেওয়া ঔষধটা কাজ করেনি, নাকি মেয়েটার উপরে, নাকি এখন শরবতটা খায়নি? উপরে গিয়ে দেখতেও পারছে না অয়ন্তী শরবতটা খেয়েছে নাকি খায়নি। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তের ছাপ। এমন সময় রুনা আক্তার হিয়াকে ডাকতে ডাকতে আসে। ছোট মামিকে এভাবে ডাকতে দেখে হিয়া বলে, কি হয়েছে ছোট মামি? তোমার মা অসুস্থ হয়ে পড়েছেন হিয়া, তুমি জলদি আসো। হিয়া তাড়াতাড়ি করে রুমে এসে মাকে দেখতে না পেয়ে ছোট মামিকে বলে, কোথায় মা? ওয়াশরুমে গেছেন। আলেয়া বেগম ওয়াশরুম থেকে বের হন ক্লান্ত শরীর নিয়ে। হিয়ার মায়ের এমন করুণ অবস্থা দেখে বলে, মা কি হয়েছে তোমার? আলেয়া বেগম ক্লান্ত গলায় বলেন, বুঝতে পারছি না রে মা, হঠাৎ করে কি হয়ে গেল আমার। কথাটা বলে শেষ করতে পারল না আলেয়া বেগমের, মাঝে পেট মোচড় দিয়ে উঠেছে। পেট মোচড় দেওয়ার সাথে সাথে আলেয়া বেগম জলদি ওয়াশরুমে ঢুকে পড়েন। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তবে কি তার মা শরবতটা খেয়ে নিয়েছে তার জন্য এই অবস্থা? রুনা আক্তার বলেন, তুমি থাকো এখানে, আমি স্যালাইন নিয়ে আসি আপার জন্য।
হঠাৎ করে কি হয়ে গেল? কথাটা বলে রুনা আক্তার চলে গেলেন। হিয়া মাথায় হাত দিয়ে ধপাস করে বিছানাতে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল? এমন হাল করতে চেয়েছিল কার আর হয়ে গেল কার? কিন্তু এটা হলো কি করে? আলেয়া বেগম বের হতেই হিয়া বলে, মা তুমি কি খেয়েছ? আলেয়া বেগম ঠোঁটে ঠোঁট চেপে বলে, আর বলিস না, শরবতটা খাওয়ার সাথে সাথেই আমার এমন অবস্থা হয়ে গেছে। হিয়া চিৎকার করে বলে, তার মানে পেট খারাপ করার ঔষধ মেশানোর শরবতটা তুমি খেয়ে ফেলেছ? আলেয়া বেগম চোখ বড় বড় করে বলেন, কি কি বললি? পেট খারাপের ঔষধ মানেটা হলো এই শরবতটা আমি ওই অয়ন্তী মেয়েটার জন্য বানিয়েছিলাম, যাতে ওর এই অবস্থা হয়। কিন্তু তুমি কি করে খেলে এই শরবত? আমি তো আহানকে দিয়ে পাঠিয়েছিলাম শরবতটা। আহান আমার কাছে শরবতটা দিয়ে বলেছিল অয়ন্তীকে দেওয়ার জন্য, কিন্তু আমি শরবতটা অয়ন্তীকে না দিয়ে নিজেই খেয়ে ফেলি। হিয়া কপট রাগ দেখিয়ে বলে, ভালো হয়েছে এখন বুঝো ঠেলা। তুই আগে থেকে জানিয়ে রাখিস নি কেন? তাহলে তো এমনটা হতো না। বলতে বলতে আবারও মোচড় দিয়ে উঠে পেট। আলেয়া বেগম আবারও দৌড় লাগায় ওয়াশরুমে। হিয়ার আগে দুঃখে চেয়ারে লাথি মেরে বলে, ধুর, এ কি তুই এখনো এখানে বসে আছিস কেন জাহিন? জাহিনকে সকলের সাথে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে কপট রাগ দেখিয়ে কথাটা বলেন জোহরা বেগম। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, মা ফুফু ঠিক আছে এখন? তোর ফুফু ঠিক আছে। তুই ঘরে যা, অনেক রাত হয়েছে। যাব একটু পরে না, এক্ষুনি যা। কথাটা বলে জোহরা বেগম চলে যান। বসার করে মুরুব্বিরা মানে জাহিনের বাবা, চাচা আর অন্যান্য আত্মীয় স্বজনরা জাহিনের অস্বস্তি বুঝতে পেরে চোখ মুখ স্বাভাবিক রেখে আস্তে আস্তে যে যার ঘরে চলে যান। জাহিনও ধীর পায়ে দুতলায় আসে, কিন্তু নিজের ঘরে না গিয়ে চলে যায় নুহাসের ঘরে। নিজের ঘরে যেতে জাহিন বড্ড বিভ্রান্ত বোধ করছে, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই তাকে। যারা আর অন্যান্য কাজিনরা মিলে অয়ন্তীকে নিয়ে জাহিনের রুমে আসল। অয়ন্তী অবাক চোখে রুমের চারিপাশ নজর বুলাচ্ছে। সারা রুমটা নাম না জানা বাহারি রঙের তাজা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘরের চারিপাশ ফুলের গন্ধে মো মো করছে। যারা অয়ন্তীকে ফুল দিয়ে সাজানো বিছানাতে বসিয়ে বলে, আজ থেকে এটা হলো তোমার নিজস্ব ঘর, আর এই ঘরের মালিকটাও তোমার নিজের একান্ত পুরুষ। ঘর আর মালিক দুজনকে শক্ত করে নিজের আঁচলে বেঁধে রাখবে, যাতে কেউ কেড়ে নিতে না পারে তোমার কাছ থেকে, বুঝলে ভাবি? অয়ন্তী চমকে যারার দিকে তাকায়। যারার কথা ঠিক অয়ন্তীর বোধগম্য হচ্ছে না। যারা অয়ন্তীর মনোভাব বুঝতে পেরে হেসে হেসে বলে, এবার আমরা আসি। তোমাকে তোমার ঠিকানাতে দিয়ে গেলাম, এবার আমাদের মেইন কাজ হলো ভাইয়ার কাছ থেকে টাকা কামানো। এক এক করে সবাই রুম থেকে চলে যায়, রয়ে গেল নিস্তব্ধ কক্ষে একা অয়ন্তী। একা রুমে থাকার কারণে বুকের ভেতরের ধুকপুক ধুকপুক করা শুরু হয়ে গেছে অয়ন্তীর। মনের মাঝে অজানা সকল ভয় একে একে এসে ঘিরে ধরছে অয়ন্তীকে আষ্টেপৃষ্ঠে। অয়ন্তীর চোখ যায় শুভ্র রঙের দেয়ালটাতে, যেখানে একটা ছবি বাঁধাই করা আছে। ছবিটাতে জাহিন রিহানকে কিছু একটা বলছে, আর রিহান সেটা মনোযোগ দিয়ে শুনছে। তখনই হয়তো কেউ এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নেয়। দুই ভাইয়ের ড্রেস আপ দেখেই বোঝা যাচ্ছে ছবিটা কয়েকদিন আগের তোলা। এই ড্রেস আপেই অয়ন্তীকে দেখতে এসেছিল কয়েকদিন আগে তারা। অয়ন্তীর এখনো সেই দিনের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠে। অয়ন্তী বসে আছে জোহরা বেগম, যারা, রিহান আর জাহিনের সামনে। বলতে গেলে জাহিনকে এক প্রকার জোর করে এনেছেন জোহরা বেগম। জাহিন মাথা নিচু করে ফোন টিপছে, জাস্ট একবার শুধু অয়ন্তীর দিকে তাকিয়েছে, এরপর আর এক মুহূর্তের জন্য তাকায়নি। হামিদ খন্দকার জোহরা বেগমকে বলেন, বলছিলাম ছেলে আর মেয়েকে আলাদা একটু কথা বলতে দিলে ভালো হয় না? ওদেরও তো একটা মতামত আছে, তাই না? বাবা মার মতামত তো আর ছাপিয়ে দেওয়া যায় না ওদের উপরে সব সময়। জোহরা বেগম হাসি হাসি মুখে বলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ভাই, ওদেরও একটু কথা বলা দরকার।
জাহিন, যা তো বাবা। মায়ের মুখে নিজের নামটা শুনে জাহিন ভ্রুকচকে মায়ের দিকে তাকায়। জোহরা বেগম মেকি হাসি দিয়ে বলেন, না মানে রিহান। তারপর জোহরা বেগম ছোট ছেলের দিকে ফিরে বলেন, রিহান, যা তো বাবা, তোর হবু বউয়ের সাথে একটু কথাবার্তা বল গিয়ে। এবার অয়ন্তী চমকে যায় হবু শাশুড়ি মায়ের কথা শুনে। সে তো এতক্ষণ ভেবে এসেছিল জাহিন হয়তো পাত্র, কিন্তু এখন শুনছেন রিহান পাত্র। অয়ন্তীর ভাবনাটা স্বাভাবিক, প্রথমে অবশ্যই বড় ভাইয়ের আগে বিয়ে হয়, কিন্তু এখানে পুরো উল্টা হয়ে গেল, ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে আগে। অয়ন্তী নিজের ভাবনার জন্য নিজেকে বকে যাচ্ছে মনে মনে। যদি আগে থেকে বাবা কিংবা মামুনির কাছ থেকে পাত্রের ডিটেলস জেনে রাখত তাহলে এই ভুলটা হতো না। হামিদ খন্দকার কোমল গলায় মেঘ বলনে, অয়ন্তী, মা রিহান বাবাকে নিয়ে ছাদে যাও। অয়ন্তী বাবার কথা মতো ছাদের যাওয়ার পথে হাঁটা ধরে। রিহান মায়ের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে, অয়ন্তীর পেছনে পেছনে চলে যায়, পকেটে দু হাত গুজে। অয়ন্তী আর রিহান চুপচাপ দাঁড়িয়ে আছে ছাদের উপরে। অয়ন্তীদের বাড়িটা একতলা বিশিষ্ট আর কিছুটা পুরাতন বড্ডে। রিহান গলা খাকারি দিয়ে বলে, জানের আমার জাহিন ভাইয়া না খুব ভালো মনের মানুষ। ভাইয়ার মতট মানুষ হয় না এই জগতে। জানেন ভাইয়া জীবনে কখন প্রেম টেম করেনি। নিজের সবটা ভালোবাসা তার একমাত্র প্রিয়তমা স্ত্রীর জন্য তুলে রেখেছে বুকের গভীরে অতি সযত্নে। কিন্তু ভাইয়া বিয়ে করতে চায় না, তাই তো ভাইয়ার পরিবর্তে আমার আগে বিয়ে করতে হচ্ছে। মা কতবার ভাইয়াকে বুঝিয়েছে বিয়ে করার জন্য, কিন্তু ভাইয়ার ওই এক কথা, বিয়ে করবে না। বুঝি না ভাইয়ার বিয়ে করাতে কি অ্যালার্জি। রিহান থেমে আবারও বলা শুরু করে, জানেন ভাইয়া খুব শান্ত স্বভাবের, এক্কেবারে শান্ত নদীর মতো, কিন্তু যখন জোয়ার আসে তখন এক্কেবারে সব ভেঙ্গেচুরে ভাসিয়ে নিয়ে যায়। ভাইয়ার স্বভাবটাই এমন। অয়ন্তী অবাক চোখে রিহানের দিকে তাকায়। মানে কথা বলতে এসেছে তারা দুজনে এখানে, বড় ভাইয়ের বিষয়ে কথা কেন বলছে লোকটা সেটা বুঝতে পারছে না অয়ন্তী। রিহান মুচকি হেসে সামনের দিকে তাকিয়ে বলে, চলুন এবার আমরা নিচে যাই, বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক দেখায় না। কথাটা বলেই রিহান চলে যায়। অয়ন্তী রিহানের যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি বলে গেল তাকে এসব? মাথায় কিচ্ছু ঢুকছে না। রিহানের সব কথা কেমন দলা পাকিয়ে গেল তার। বাইরের চেঁচামেচির আওয়াজ শুনে অয়ন্তীর ধ্যান ভাঙ্গে, ফিরে আসে অতীত থেকে বর্তমানে। চেঁচামেচির আওয়াজ শুনে অয়ন্তী বুঝতে পারল জাহিন এসেছে। যাকে সে প্রথমে নিজের ভবিষ্যৎ স্বামী ভেবে ভুল করেছিল, ঘুরে ফিরে সেই তার স্বামী আজকে। আর এখন সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ পরেই হয়তো এই ঘরে থাকবে তার সাথে। জাহিনের পুরুষালী গলার স্বর শুনে অয়ন্তীর বুকটা ধক করে উঠে। সবাই মিলে জাহিনের কাছে টাকা দাবি করছে। টাকা না দিলে ঘরের ভেতর প্রবেশ করতে দিবে না। জাহিনও কম না, সে বলে, ঠিক আছে, আমি তোদের টাকাও দিব না, আর আমার রুমের ভেতরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। যারা ভাইয়ের কথায় শুনে হতভম্ব হয়ে বলে, ভাইয়া কি বলছো তুমি এসব? টাকা দেওয়ার ভয়ে তুমি ঘরে যাবে না? এত টাকা আমি দিতে পারবো না। এত কিপ্টুস তুমি ভাইয়া, সেটা আগে বুঝতে পারিনি। ঠিক আছে, অন্তত 20,000 টাকা দাও। তোর কি মনে হয় আমি 20,000 টাকা পকেটে নিয়ে ঘুরছি? যারা ভ্রু নাচিয়ে বলে, 20,000 টাকা পকেটে ক্যাশ নেই তো কি হয়েছে? তোমার ক্রেডিট কার্ড তো আছে মানিব্যাগে। ক্রেডিট কার্ডটা দিয়ে দাও আমাদের। জাহিন চোখ ছোট ছোট করে বলে, বড্ড চালাক তুই। যারা একটু চালাক না হলে দুনিয়াতে ঠিকা যায় না। জাহিন মানিব্যাগ বের করে ক্রেডিট কার্ডটা বোনের হাত ধরিয়ে দিল। যারা তো ভীষণ খুশি, ক্রেডিট কার্ডে যত টাকা আছে সব তার। কিন্তু জাহিন একটু পর যা বলল তাতে যারার সব খুশি হওয়া। লিমিট করে রাখা, বেশি খরচ করার কোনো চান্স নেই। তাই বুঝে শুনে খরচ করিও বোন আমার। কি আর করার, যারা হাসি মুখে সবটা মেনে সবাইকে নিয়ে চলে যায়, রয়ে গেল একা জাহিন। জাহিন দুটানায় পড়ে গেছে, ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল জাহিন। অন্যদিকে অয়ন্তী শ্বাস আটকে তাকিয়ে আছে দরজার দিকে।
খানিকক্ষণ বাদেই দরজা খুলে ভেতরে প্রবেশ করল জাহিন। জাহিনের চোখে চোখ পড়তেই অয়ন্তী নজর সরিয়ে নেয়। জাহিন দরজা সিটকারি লাগিয়ে দেয়। অয়ন্তী ঠোঁটে ঠোঁট চেপে সাদা টাইলসের দিকে তাকিয়ে আছে। জাহিন গায়ে পরিহিত কাটিটা খুলে সোফার উপরে রেখে আলমারির দিকে এগিয়ে এসে আলমারি খুলে একটা প্যাকেট বের করে অয়ন্তীর কাছে এসে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে প্যাকেটটা অয়ন্তীর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনার। অয়ন্তী নিচু গলায় বলে, কি আছে এতে? খুলে দেখুন কি আছে। অয়ন্তী হাত বাড়িয়ে প্যাকেটটা হাতে নিয়ে প্যাকেটটা খুলে দেখে ভেতরে টাকার বান্ডিল। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকিয়ে বলে, এত টাকা? আপনার দেনমোহরের সমস্ত টাকা পরিশোধ করে দিলাম, কিন্তু আমি এত টাকা নিয়ে কি করব? জাহিন হেসে বলে, সেটা তো আমি জানি না কি করবেন আপনি। আপনার টাকা আপনি যা খুশি করতে পারেন। অয়ন্তী চুপ হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই। এক সময় জাহিন গলা খাকারি দিয়ে বলে, আপনি নাকি আমার কোন একটা জিনিস দেখার জন্য ছাদে যেতে চেয়েছিলেন আজকে সকালে। অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। নিশ্চয়ই আহান কথাটা বলে দিয়েছি জাহিনকে। অয়ন্তী জাহিনের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মিয়ে যাওয়া গলায় বলে, না মানে আমি আসলে। জাহিন সাবলীল গলায় বলে, চলুন। অয়ন্তী হকচকালো জাহিনের মুখে চলুন কথাটা শুনে পরক্ষণে নিজেকে সামলে বলে, কোথায়? কেন ছাদে আমার জিনিসটা আপনাকে দেখানোর জন্য। সকাল বেলা তো দেখার সুযোগ পাননি আমার জন্য, আমি এসে বাধা দিয়ে দিলাম। তাই এখন না হয় আপনাকে দেখিয়ে আনি আমার জিনিসটা। কিন্তু এত রাতে কেউ যদি। জাহিন অয়ন্তীর কথার মাঝে বলে, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জানবে না। ঠিক আছে তাহলে চলুন। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, টাকাগুলা আলমারিতে রেখে দিন। অয়ন্তী আলমারিতে টাকাগুলা রেখে গুটি গুটি পায়ে হেঁটে জাহিনের পাশে এসে দাঁড়ায়। জাহিন দরজা খুলে চারপাশটা নজর বুলিয়ে অয়ন্তীকে বলে, আসুন। জাহিনের পেছনে পেছনে ধীর পায়ে হেঁটে যাচ্ছে অয়ন্তী। অয়ন্তীর ধীর গতির হাঁটা দেখে জাহিন নিজের হাঁটার গতি কিছুটা কমিয়ে আনল। দুজনে ছাদের মাঝ বরাবর এসে থামল। অয়ন্তী ছাদের চারিপাশটায় নজর বুলাচ্ছে। ছাদের চারিপাশে ফুল গাছের ছড়াছড়ি, মনে হচ্ছে কোনো ফুলের রাজ্যে এসে উপস্থিত হয়েছে অয়ন্তী। অনেক সুন্দর করে ছাদের চারিপাশটা লাইটিং করা, যার জন্য রাতের বেলাও ফুলের সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠেছে। অয়ন্তী মুগ্ধ নয়নে সবটা দেখছে। জাহিনও ঠোঁটের কোণে হাসি রেখে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে। ছাদের এক সাইডে অনেকটা জায়গা নিয়ে একটা ঘর বানানো, আর ঘরের জায়গাটাও কিছুটা অন্ধকার। অয়ন্তী নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে বলে, ওই ঘরটাতে কি আছে? জাহিন ঘরটার উপরে দৃষ্টি ফেলে বলে, ওই ঘরটার মধ্যেই আমার জিনিসটা আছে। অয়ন্তী এবার অধৈর্য হয়ে উঠল। সকাল থেকে শুনে আসছে একটা জিনিস, কিন্তু জিনিসটা আসলে কি? জাহিন হঠাৎ করেই শীষ বাজায়। আকস্মিক জাহিনকে এভাবে শীষ বাজাতে দেখে অয়ন্তী চমকে উঠে। কিন্তু কিছুক্ষণ পরেই ঘরটা থেকে ঝাঁকেও ঝাঁকেও বেরিয়ে আসে সাদা রঙের কবুতর। হঠাৎ করে এমনটা হওয়াতে অয়ন্তী ভয় পেয়ে জাহিনের পেছনে গিয়ে লুকায়। কবুতর গুলা একে একে ছাদের রেলিং এর উপরে সারিবদ্ধ হয়ে বসে ডাকতে থাকে। অয়ন্তী আস্তে আস্তে জাহিনের আড়াল থেকে বের হয়ে আসে। জাহিন মুচকি হেসে বলে, এই কবুতর গুলা হলো আমার জিনিস, যেগুলা দেখানোর জন্য আহান আপনাকে ছাদে আনতে চেয়েছিল। অয়ন্তী আচ্ছন্ন গলায় বলে, এত কবুতর? জাহিন দুর্বল গলায় বলে, এগুলা আমার শখের জিনিস। আমার প্রিয় একজন মানুষের কাছে কবুতর পাখি ছিল খুব শখের, তাই তার শখের জিনিসটাকে আমি বয়ে নিয়ে যাচ্ছে। অয়ন্তী সরাসরি জাহিনের দিকে দৃষ্টি ফেলে বলে, আপনার প্রিয় মানুষ কে সে? জাহিন নিঃশব্দে হেসে নিচের দিকে দৃষ্টি ফেলে বলে, এত জলদি আমার সম্পর্কে সবকিছু জানার কোনো প্রয়োজন নেই। আস্তে ধীরে জানুন, ভবিষ্যতে অনেকগুলা দিন, মাস, বছর পরে রয়েছে আমার সম্পর্কে সবকিছু জানার জন্য। কথাটা বলে জাহিন কিছুক্ষণ থেমে আবারও বলে, আপনি আবার এটা ভাববেন না যেন আমার প্রিয় মানুষটি একজন নারী।
আমার জীবনে প্রথম নারীটি আপনি, যে বিনা আমন্ত্রণে আমার জীবনে এসেছেন, আর সেটা আমি নিজে থেকে গ্রহণ করেছি। অয়ন্তী হতবাক হয়ে জাহিনের দিকে তাকায়। এই লোক 2 লাইন বেশি বুঝে কেন? সে কি একবারও বলেছে তার প্রিয় মানুষটি একজন নারী? নারী ছাড়া কি অন্য কেউ প্রিয়জন হয়ে উঠতে পারে না একজন পুরুষ মানুষের জীবনে? অয়ন্তী কিছু না বলে জাহিনের দিকে নজর সরিয়ে নিয়ে দূর আকাশের চাঁদের দিকে নজর দেয়। কবুতর গুলা একে একে নিজের বাসভবনে ফিরে যাচ্ছে। হিম বাতাস বইছে চারিপাশে। অয়ন্তী ঠান্ডায় 2 হাত বেঁধে নেয়। জাহিন তা লক্ষ্য করে বলে, ঠান্ডা লাগছে আপনার? একটু একটু। তাহলে ভেতরে চলুন, আর থাকতে হবে না ছাদে, অনেক রাত হয়েছে। অয়ন্তী মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে জাহিনের পেছনে পেছনে অয়ন্তী ধীরে পায়ে হেঁটে যায়। কিন্তু অয়ন্তীর মনে আবারও শুরু হলো চৈত্র মাসের ঝড়। এটা ভেবে রুমে ভেতরে গেলে কি হবে? মধ্যরাত। ঘড়ির কাঁটা আপাতত এখন 12:30টার ঘরে। পুরো শহরটা ঘুমিয়ে আছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কুকু র ডাকার প্রতিধ্বনি। তার সাথে আবার ভেসে আসছে উৎসর্গ গানের সুর। হয়তো বাড়িতে থাকা গার্ডদের মাঝে কোনো গার্ড গান শুনছে, তাও আবার বিরহের গান। তাদের নেতা সাহেবের আজকে বাসর রাত, আর তারা শুনছে বিরহের গান। কোথায় রোমান্টিক গান ছাড়বে তা না করে বিরহের গান প্লে করেছে। মনে হয় বড়সড় ধরনের ছ্যাঁকা খেয়েছে মানুষটা। আহারে বেচারা, মনে কত কষ্ট। জাহিন আর অয়ন্তী তাদের রুমে আসে। অয়ন্তী রুমে ঢুকে বিছানার পাশের এক কোণে গিয়ে দাঁড়ায়। জাহিন দরজা সিটকারি লাগিয়ে অয়ন্তীর দিকে ফিরে বলে, আপনি ফ্রেশ হবেন? অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। জাহিন পুনরায় বলে, তাহলে আপনি আগে ওয়াশরুমে যান, পরে আমি যাব। অয়ন্তী তড়িৎ বেগে বলে, না না, আপনি আগে যান, কারণ আমার এসব গয়নাগুলা আগে খুলতে হবে। ও আচ্ছা। জাহিন আলমারি খুলে টি-শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে মাথা থেকে দোপাট্টা খুলে একে একে সব গয়নাগুলা খুলে রাখে। হাতের চুড়িগুলাও একে একে খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখে। কিন্তু বিপত্তি ঘটলা কোমরের কোমর বন্ধনী খুলতে গিয়ে। হাজার চেষ্টা করেও কোমর বন্ধনীর প্যাচটা খুলতে পারছে না অয়ন্তী। তার উপরে শাড়ির সুতো আটকে গেছে কোমর বন্ধনীর আংটাটার মাঝে, যার জন্য খোলাটা আরো জটিল হয়ে গেছে অয়ন্তীর কাছে। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে অয়ন্তীর কোমর বন্ধনীর সাথে যুদ্ধ করা দেখেও কিছু বলেনি। কিন্তু এখন মনে হচ্ছে অয়ন্তীকে সাহায্য করা দরকার, না হলে এই মেয়ে সারা রাতেও খুলতে পারবে না এই কোমর বন্ধনী। জাহিন ধীর পায়ে হেঁটে অনেকটা দূরত্ব রেখে অয়ন্তীর পেছনে গিয়ে দাঁড়ায়। অয়ন্তী আয়নাতে জাহিনের প্রতিবিম্ব দেখে থেমে যায়। জাহিন গলা ঝেড়ে বলল, আমি সাহায্য করব। অয়ন্তী আস্তে করে বলে, আচ্ছা। জাহিন অয়ন্তীর কাছ থেকে অনুমতি পেয়ে এগিয়ে যায় অয়ন্তীর দিকে। অয়ন্তী নিজের চোখ জোড়া বন্ধ করে রেখেছে। জাহিন অয়ন্তীর কোমরে পরিহিত কোমর বন্ধনীতে হাত রাখল। জাহিনের শীতল হাতের স্পর্শ অয়ন্তীর উন্মুক্ত কোমরে ছুঁতেই অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে। সারা শরীরের এক অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে, যেটা অয়ন্তীর কাছে এক্কেবারে নতুন অনুভূতি। জাহিন শত চেষ্টা করেও খুলতে পারল না। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ। এত শক্ত কেন এই জিনিসটা? জাহিন হাল ছেড়ে দিল, হাত দিয়ে এটা কোনো মতে খোলা সম্ভব নয়, উল্টা হাতে ব্যথা পাবে। জাহিন সোজা হয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকাতেই থমকে যায় অয়ন্তী লজ্জা রাঙা মুখখানা দেখে। জাহিন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল অয়ন্তীর দিকে ঘোর লাগা চোখে। নারীদের লজ্জা পেলে কি এতটাই অপূর্ব লাগে, নাকি অয়ন্তীর ক্ষেত্রেই এটা? সেটা জাহিনের অজানা। হয়তো প্রত্যেক পুরুষের কাছে তার একান্ত নারীর সব কিছুই ভালো লাগে। জাহিনের সারা শব্দ না পেয়ে অয়ন্তী চোখ মেলে তাকায়। আয়নায় পড়ে থাকা জাহিনের প্রতিবিম্ব দেখে অয়ন্তী হকচকিয়ে উঠল। অয়ন্তী নজর সরিয়ে নিয়ে নিচু গলায় বলে, খুলতে পারেননি? জাহিনের ঘোর কাটল। নিজের স্থান পরিবর্তন করে বলল, আসলে চৌকাটা খুব শক্ত, তাই খুলতে পারেনি।
অয়ন্তী ক্ষীণ গলায় বলে, তাহলে কি করব এবার? জাহিন আচমকা অয়ন্তীর বাহু ধরে টেনে অয়ন্তীকে একটা চেয়ারের সামনে এনে দাঁড় করিয়ে বলে, এখানে দাঁড়ান, আমি 5 সেকেন্ডের মধ্যে খুলে দিচ্ছে। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকায়। যেই লোক এতক্ষণ সময় নিয়ে খুলতে পারল না সেই লোক এখন বলছে 5 সেকেন্ডের মধ্যে খুলে দিবে কি করে? জাহিন সোজা চেয়ারে গিয়ে বসে আর বলে, কোমর বন্ধনীর প্যাচটা শাড়ির উপরে আনুন। অয়ন্তী নির্বিকার ভঙ্গিতে জাহিনের দিকে তাকায়। জাহিন কি বলছে কিচ্ছু বুঝতে পারছে না, আর কি করতেই বা চাইছে। জাহিন অয়ন্তীর চেহারা দেখে বলে, থাক, আপনাকে কিছু করতে হবে না। কথাটা বলেই জাহিন আবারও হাত দিল বন্ধনীটার উপরে। অয়ন্তী নিজের ভাবনায় ডুবে আছে, এটা ভেবে হয়তো জাহিন কোমর বাঁকিয়ে এতক্ষণ বন্ধনীটা খোলার চেষ্টা করাতে মনে হয় জাহিনের কোমর ধরে গেছে, তাই হয়তো চেয়ারে বসে এখন খোলার চেষ্টা করবে। কিন্তু হঠাৎ অয়ন্তী অনুভব করতে পারল জাহিনের নরম ভেজা ঠোঁটের স্পর্শ তার উন্মুক্ত কোমরে। অয়ন্তীর সর্বাঙ্গ কেঁপে উঠে, চোখের পাতা বন্ধ করে 2 হাত দিয়ে খামছে ধরে শাড়ির অংশ। জাহিন দাঁত দিয়ে চৌকাটা খুলে কোমর থেকে বন্ধনীটা খুলে নিয়ে বলে, হয়ে গেছে। অয়ন্তী হাফ ছেড়ে বাঁচে, আর এদিক সেদিকে না তাকিয়ে কোনো মতে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। জাহিন হতভম্ব হয়ে চেয়ারে বসে থেকে অয়ন্তীর কার্যক্রমগুলা দেখল। হঠাৎ করে মেয়েটার হলো কি? এতক্ষণ তো ঠিকই ছিল, কিন্তু পরক্ষণে বুঝতে পারল অয়ন্তীর এমন অদ্ভুত আচরণের মূল কারণ। না চাইতেন জাহিনের ঠোঁটের কোণা প্রশস্ত হয়ে উঠল। অয়ন্তী ওয়াশরুমে ঢুকে বুকের মাঝে হাত চেপে ধরে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। বুকটা এখনো ধুকপুক ধুকপুক করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে তার। অয়ন্তী কাপা হাতে জাহিনের ঠোঁট ছুঁয়ে যাওয়া জায়গাতে হাত রাখে। এখনো মনে হচ্ছে কোমরে হালকা ভেজা ভেজা উষ্ণতা মিশে আছে। এখন জাহিনের নরম ঠোঁটের ছোঁয়া অনুভব করতে পারছে অয়ন্তী। প্রথমবারের মতো কোনো পুরুষের ঠোঁটের ছোঁয়া পেয়েছে অয়ন্তী, তাই এতটা উত্তেজিত হয়ে পড়েছে। প্রায় 20 মিনিট সময় লাগিয়ে অয়ন্তী ওয়াশরুম থেকে বের হল। ওয়াশরুম থেকে বের হতেই জাহিনের দিকে নজর পারল অয়ন্তীর। আগের জায়গাতেই জাহিন বসে আছে, তবে কোলের উপরে ল্যাপটপ নিয়ে। জাহিন অয়ন্তীর উপস্থিতি টের পেয়ে ল্যাপটপের উপরে নজর রেখে বলে, শুয়ে পড়ুন অয়ন্তী, অনেক দখল গেছে আপনার উপর দিয়ে আজকে। অয়ন্তী নিচু গলায় বলে, আপনি ঘুমাবেন না? আপনার উপর দিয়েও তো অনেক দখল গেছে। একটু পরে ঘুমাবো, আপনি ঘুমিয়ে পড়ুন। অয়ন্তীর বড্ড অস্থিরতা কাজ করছে মনের ভেতরে। এই ফুল দিয়ে সাজানো খাটে তার ঘুম হবে না, এটা সে শিওর। আর তার উপরে জাহিন এই ঘরে। অয়ন্তী চুপচাপ গিয়ে বিছানাতে বসে, কিন্তু না শুয়ে বিছানায় বসে থেকে পা দুটো দুলাতে থাকে। দৃষ্টি তার এলোমেলা, বারবার জাহিনের দিকে আর চোখে তাকাচ্ছে। জাহিনও আর চোখে অয়ন্তীর দিকে তাকালো। সম্পূর্ণ মেকআপ বিহীন মুখ, কোমর পর্যন্ত চুলগুলা ছেড়ে দিয়েছে। অয়ন্তীর এমন রূপ দেখে জাহিনের বুকটা ধক করে উঠে। মেয়েদের তো এভাবে সুন্দর লাগে, তাহলে কেন এসব হাবিজাবি মুখে লাগাতে যায়? আগের তুলনায় জাহিনের কাছে মনে হচ্ছে অয়ন্তীকে এখন বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগছে। জাহিন অয়ন্তীর অস্থিরতা কারণ বুঝতে পেরে গলা খাকারি দিয়ে বলে, ভয় পাওয়ার মতো কিছু হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমান। অয়ন্তী জাহিনের কথা শুনে হকচকিয়ে উঠল আর বলল, মানে? জাহিন এবার সরাসরি অয়ন্তীর দিকে দৃষ্টিপাত করে বলে, দেখুন অয়ন্তী, আপনি যথেষ্ট ম্যাচিওর একজন মেয়ে, এতটুকু বুঝতে পেরেছি আমি এই 2 দিনে। তাই আমি আপনাকে সরাসরি কথাটা বলছি, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমি জানি আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, কিন্তু এই বিয়েটা আমি মন থেকে মেনে নিয়েছি। তবে আমার। জাহিন থামে। অয়ন্তীর আগ্রহের সহিত জাহিনের দিকে তাকিয়ে আছে জাহিনের পরবর্তী কথাটা শোনার জন্য। জাহিন আবারও বলে, আমার মনে হয় আমাদের দুজনকে সময় দেওয়া দরকার। অনেকগুলা বসন্ত পার করার ইচ্ছে আছে আমার আপনার সঙ্গে, কিন্তু তার আগে না হয় এই পবিত্র সম্পর্কটাতে প্রণয়ের সূচনা ঘটুক, তারপর না হয় পূর্ণতা পাক।
অয়ন্তী মাথা নিচু করে নেয়, থুতনি গিয়ে ঠেকে চিবুক বরাবর। জাহিনের কথাটা শুনে এতক্ষণে মনের ভেতরে যত সংকোচ, ভয়, অস্থিরতা, জোরতা ছিল তা একটু হলেও কমে অয়ন্তীর। জাহিন পুনরায় বলে, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। অয়ন্তী বিছানার উপরে পা তুলে শাড়িটা ভালো করে ঠিকঠাক করে গায়ে জড়িয়ে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ে। জাহিনও নিজের কাজে মনোযোগ দেয়। সকাল 10:30টার দিকে একটা মিটিং আছে নির্বাচন অফিসে, তার এই সব ডকুমেন্টস চেক করছে। সারাদিন এত কিছুর মাঝে কাজ করার সুযোগই পায়নি, তাই এখন করতে হচ্ছে। রাতের আধার কেটে ধরণীর বুকে আলো ফুটেছে। অয়ন্তী চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছুক্ষণ শুয়ে থাকে, কিন্তু কিছু একটা মনে পড়তেই শোয়া থেকে এক প্রকার লাফিয়ে উঠে বসে পুরো ঘরটা নজর বুলিয়ে নেয়, কিন্তু জাহিনের কোনো অস্তিত্ব খুঁজে পায় না। অয়ন্তী বিছানার পাশটার দিকে তাকিয়ে বুঝতে পারে জাহিন রাতে বিছানায় শুইনি, সারা রাত চেয়ারের বসেই কাটিয়ে দিয়েছে। অয়ন্তীর খারাপ লাগলো তার জন্য সারা রাত জাহিন এতটা কষ্ট ভোগ করছে। অয়ন্তী দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 7:30 বাজে। এত সকাল বেলা লোকটা গেল কোথায়? এমন সময় দরজায় কড়া নেড়ে যারা বলে, ভাবি উঠেছ? অয়ন্তী তাড়াতাড়ি বেড থেকে নেমে বলে, হ্যাঁ যারা, উঠেছি। যারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে হাতে একটা শাড়ি নিয়ে আর বলে, ভাবি এই শাড়িটা পরে ফ্রেশ হয়ে নাও। শাড়ি তো আমার কাছে অনেক আছে, এখন আবার কেন? এত কিছু তো জানি না, মা আমাকে দিয়ে পাঠালো। অয়ন্তী যারার কাছ থেকে শাড়িটা নিয়ে বলে, ও আচ্ছা, বলছিলাম। অয়ন্তী কথাটা বলতে গিয়েও থেমে যায়। যারা ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? আসলে তোমার ভাইয়া কোথায়? ও ভাইয়া জগিং করতে বেরিয়েছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু পর আবার এসে তোমাকে নিচে নিয়ে যাব। আচ্ছা। যারা চলে যায়। কিন্তু অয়ন্তী ভাবনায় পড়ে যায়, এখন কি শাওয়ার নিবে নাকি শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিবে? শাওয়ার নেওয়ার মতো তো কিছু হয়নি রাতে, কিন্তু বাইরের মানুষ তো আর সেটা জানে না। তাই অয়ন্তী সিদ্ধান্ত নিল সে এক্কেবারে শাওয়ার নিয়েই বের হবে, কিন্তু তার আগে বিছানাটা পরিষ্কার করতে হবে। অয়ন্তী ফুলসহ চাদরটা তুলে নতুন একটা চাদর বিছিয়ে দিল, কিন্তু রুমের ভেতরে কোনো ঝাড়ু না পাওয়াতে রুমটা আর ঝাড়ু দিতে পারল না। তাই অয়ন্তী শুধু চাদরটা বিছিয়ে চলে গেল ওয়াশরুমে। ভেজা চুলগুলা ঝাড়তে ঝাড়তে অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে সোজা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাতেই অয়ন্তী চমকে যায় জাহিনকে দেখে। জাহিন সোফায় বসে আছে আর তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে জগিং করার জন্য। অয়ন্তী লজ্জা পেয়ে আয়নার দিক থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নেয়, তার বড্ড লজ্জা লাগছে জাহিনের এমন চাউনি দেখে। এমন ভাবে তাকায় কেন লোকটা? জাহিনের তাকানোর মাঝেই কেন জানি একটা অন্য রকম শীতলতা অনুভব করে অয়ন্তী, আর সারা শরীরে বয়ে যায় এক নাম না জানা শিহরণ। জাহিন শুকনো ঢোক গিলে আনমনেই নিজের ডান হাতটা বুকের বা পাশে এনে রাখে। অনুভব করে হার্টের গতি স্বাভাবিকের চেয়ে বেশি। এভাবে লাফাচ্ছে কেন হার্টটাট? এতক্ষণ তো স্বাভাবিকই ছিল, তবে কি অয়ন্তীকে এমন আবেদনময়ী অবস্থায় দেখে তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল? সে কি প্রেম পড়ে যাচ্ছে অয়ন্তীর? কিন্তু এত জলদি কি করে একটা মেয়ের প্রেম পড়ে যেতে পারে একজন পুরুষ, সেই ব্যাপারটা জাহিন বুঝতে পারছে না। জাহিন জোরে নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে টাওয়াল নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। জাহিন চলে যেতেই এতক্ষণ আটকে রাখা শ্বাসটা অয়ন্তী ছাড়ে। নিজ সত্তাকে স্বাভাবিক করে নিয়ে নিজেকে পরিপাটি করে যত দ্রুত সম্ভব এই ঘর থেকে বের হতে হবে, না হলে আবারও এই রকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে, যেটা অয়ন্তীকে বড্ড পীড়া দেয়। যারা আসেনি নতুন বউকে নিতে, বরং এসেছেন রুনা আক্তার অয়ন্তীকে নিতে। যারা আসবে কি করে সে তো শকের মাঝে আছে যখন জানতে পেরেছে নুহাস এসেছে গতকাল রাত্রে।
যারা গতকাল রাত্রে দেখেছিল নুহাসের ঘরে বাতি জ্বালছিল কিন্তু বাতি জ্বালা দেখে ভেবেছিল সারাফ যেহেতু আজকে রাত্রে এখানে থাকবে তাই হয়তো লাইট জ্বলছিল, কিন্তু সারাফের মুখে যখন নুহাসের আসার কথাটা শুনল তখন যারা স্তম্ভিত হয়ে যায়। প্রায় 10 দিন হয়ে গেছে নুহাসকে দেখেনি, এমনকি গলায় স্বরও শুনেনি। সেই মানুষটা গতকাল রাত্রে এসেছে আর সে টেরও পায়নি। সারাফ যারাকে পর্যবেক্ষণ করে বলে, কি যারা, নুহাস বললি যে গতকাল রাত্রে এসেছে সেটা কি তুমি জানতে না যে এখন এভাবে রিয়েক্ট করলে? যারা কিছু না বলে চুপচাপ সোফায় বসে থেকে সিঁড়ির দিকে দৃষ্টিপাত করে রেখেছে। এমন সময় অয়ন্তীকে নিয়ে নিচে নামেন রুনা আক্তার। অয়ন্তীকে নিয়ে সোজা কিচেনে চলে যান। জোহরা বেগম অয়ন্তীকে দেখে বলেন, বাহ, খুব মিষ্টি দেখতে লাগছে আমার বউমাকে। রুনা আক্তার মজার ছলে বলেন, দেখতে হবে না কার পছন্দ। জোহরা বেগম হেসে ফেলেন আর অয়ন্তীকে বলেন, উদ্ধৃতি চিহ্ন, এখান কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার মা? না মা, কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে বলবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। অয়ন্তী মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জোহরা বেগম পুনরায় বলেন, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে অয়ন্তী। বাড়ির নতুন বউ বাসর রাতের পরের দিন সকালে নিজের হাতে সবার পাতে খাবার পরিবেশন করবে, কিন্তু তুমি শুধু পায়েসটা পরিবেশন করবে, পারবে না এটা করতে? পারবো মা। প্রায় 10 মিনিট পরে নুহাস নিচে নামে। যারাকে সোফায় বসা দেখে থমকে যায়। আজ 10 দিন পর মেয়েটিকে চোখের দেখা দেখতে পেয়েছে নুহাস। এতদিন বুকের ভেতরে যে শূন্যতাটা অনুভব করে এসেছিল সেটা যেন নিমিষেই পূর্ণ হয়ে গেল। এদিকে যারাও নির্নিমেষ ভঙ্গিতে নুহাসের দিকে তাকিয়ে আছে। সামনে থাকা মানুষটা কেন তাকে এভাবে প্রতিনিয়ত যন্ত্রণা দিয়ে যাচ্ছে? তার একটুও মায়া জন্মায় না যারার প্রতি? এতটা কঠিন হৃদয়ের মানুষ কেন লোকটি? যারা এসব ভেবে নিচের ঠোঁট কামড়ে ধরে, চোখ দুটো টলমল করছে জলে। চোখের পলক ফেললেই হয়তো গড়িয়ে পড়বে নোনা জলটুকু। সারাফ একবার নুহাসের দিকে তো আরেকবার যারার দিকে তাকায়। সারাফ পরিস্থিতি সামাল দিতে কিছু বলতে নিবে তখনই যারা বসা থেকে উঠে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। নুহাস চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। যারার মুখে স্পষ্ট ফুটে উঠেছিল বিরহের যন্ত্রণা, কিন্তু নুহাস অসহায় চাইলেও সে কিচ্ছু করতে পারবে না। এই বিরহের যন্ত্রণা সে শুধু চোখের দেখা দেখে যেতে পারবে, কমাতে পারবে না। সারাফ নুহাসের কাছে এসে নুহাসের কাঁধে হাত রেখে সরল গলায় বলে, আর কতদিন নিজেকে ধরে রাখবি নুহাস? যারাকে এভাবে কষ্ট না দিলে কি হয় না? ও তোকে সত্যি মন থেকে ভালোবাসে। নুহাস আস্তেট করে বলে, জানি। তাহলে কেন এভাবে কষ্ট দিচ্ছিস মেয়েটাকে? নিজের করে নে ওকে নুহাস। ভবিষ্যতে কি হবে এটা নিয়ে পড়ে থাকলে বর্তমানটা ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হয়ে যাবে? জাহিনের গম্ভীর গলার স্বর শুনে সারাফ আর নুহাস চমকে উঠে। একে অন্যের দিকে চোখ বড় বড় করে তাকায়, এটা ভেবে জাহিন কিছু শুনে ফেলে নিত। দুজনকে চুপ থাকতে দেখে জাহিন আবার বলে, কি ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছিলি তোরা? সারাফ মেকি হেসে বলে, আর বলো না ভাইয়া, আসলে ওকে বোঝাচ্ছিলাম যে শুধু রাজনীতি নিয়ে পড়ে থেকে জীবনটা ধ্বংস করে দিস না, একটু এন্টারটেইনমেন্টও লাগে জীবনে। জাহিন সন্দেহের নজরে তাকিয়ে বলে, তাই বুঝি? জাহিন আর ভেতরে না গিয়ে বলে, আচ্ছা যাই হোক নুহাস, ব্রেকফাস্ট করে নে, তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। এমন সময় জোহরা বেগম বলেন, কোথায় যাওয়ার কথা বলছিস তুই জাহিন? জাহিন সোফায় বসতে বসতে বলে, নির্বাচন অফিসে একটা মিটিং আছে মা। আজকে কোনো মিটিং ফিটিংয়ে যেতে হবে না। আজকে বৌমাকে নিয়ে ওদের বাড়িতে যাবি। সমস্যা নেই, ওনাকে ওনার বাড়িতে দিয়ে আসবো আমি। জোহরা বেগম কপট রাগ দেখিয়ে বলে, দিয়ে আসবি মানে? তুই থাকবি না ওখানে? সিউর বলতে পারছি না, কাজ আছে আমার। তোর কাজ টাজ আজকের জন্য বন্ধ। পারলে এসব রাজনীতি করাই বন্ধ করে দে। যেই কাজের জন্য নিজের স্ত্রীকে সময় দিতে পারবি না সেই কাজ না করাই উত্তম। আজকে ওই বাড়িতে গিয়ে রাতে থাকবি, এটাই শেষ কথা আমার।
জাহিন কথা বাড়াতে চায় না মায়ের সাথে, তাই বলে ঠিক আছে সময় আসুক দেখার যাবে। এবার নাস্তা দাও, দেরি হচ্ছে আমাদের। হুম দিচ্ছি। জোহরা বেগম কিচেনে চলে যান। আড়াল থেকে অয়ন্তী জাহিনের বলা প্রত্যেকটা কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। জাহিন যদি ওখানে গিয়ে রাতে না থাকে তাহলে তো মানুষজন খুব খারাপ ভাববে। গ্রামের মানুষ তো তিলকে তাল বানাতে একটুও সময় নিবে না।